স্যার একেবারে এসএসসির যখন দুর্নীতি হয়েছিল, শিক্ষা দুর্নীতি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসেছিল। সিবিআই থেকে শুরু করে ইডির একাধিক চার্জশিটে তার নাম। এবারে প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখলাম কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। প্রায় 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ চার্জশিটে আসছে, কি বলবেন? কি বলি, গোটা মন্ত্রিসভাটার যিনি মাথা তিনি তো দুর্নীতির জন্মদাত্রী। সুতরাং তার মন্ত্রী সবাই যারা আছেন চেলা চামুন্ডা, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তাদের উনি ভরসা দিয়েছিলেন আমি আছি আর ওপরে আমার দাদা আছে, তোমাদের কিছু হবে না। কিন্তু বুঝতে পারেনি যে ওদের ওপরেও দাদা আছে, যাদের চাপে এসব হচ্ছে। সেই জন্যে ওরা ধরা পড়ে গেছে। কী হবে, কারামন্ত্রীর এবার কারাবাস হতে চলেছে। ভালো, অন্ততপক্ষে গিয়ে কারাগারগুলো কেমন আছে দেখভাল করতে পারবেন, যাতে বেরিয়ে এসে কিছু ভালো কাজ করতে পারেন। একেবারে যে অভিযোগ উঠছে যে এই কালো টাকা তিনি নির্মাণ কাজে ব্যবহার করতেন, সেখানে তার স্ত্রীর নামে ছিল সেই ব্যবসা। মানে এই যে ব্যাপক দুর্নীতি। দেখুন, উনি দুর্নীতি করেছেন, উনি পরিবারকে দুর্নীতির সঙ্গে যুক্ত করবেন না, তা হয় নাকি? মমতা দুর্নীতি করছে, গোটা পশ্চিমবঙ্গ সমাজটাকে দুর্নীতির সঙ্গে যুক্ত করছে বিভিন্ন প্রকরণের মধ্য দিয়ে। অতএব উনি তো নেত্রীর দেখানো পথে আদর্শ সৈনিক হিসেবে সেই কাজগুলো করছেন। ওর কোনো দোষ নেই, আমি তো ওকে ধন্যবাদ দেবো। ওকে 2 দিন বাদে হয়তো মমতাও কোনো একটা স্ত্রীটি দিয়ে দেবে, অনুগামী স্ত্রী, এই কিছু দিয়ে দেবে আর কি, অন্ধভক্ত স্ত্রী, এমন হতে পারে। একেবারে মুখ্যমন্ত্রী একাধিক এখন পুজোর উদ্বোধনে ব্যস্ত হয়ে পড়েছেন। কার্যত এই যে এত সমস্যা, কোথাও গিয়ে পুজোর উদ্বোধন করতে গিয়ে সেগুলোকে তো চাপা পড়ে যাচ্ছে, তাই না? উনি কোনো সমস্যার দরকার নাই তো। উনি তো চান সমস্ত মানুষ এইরকম ডামাডোলের মধ্যে থাকুক। চারু মার্কেটের ভেতরে গুলি চলছে, এটা জীবনে কল্পনা করা যায় নাকি? ওইরকম জনবহুল চারু মার্কেট, একসময় ওইখানে থাকতাম আমি। তো এই জায়গায় পৌঁছে গেছে। ওর নিজের নিরাপত্তা ঘেরাটোপে উনি আছেন, তারপর জনগণের কী হলো না হলো বয়েই গেল। উনি এখন নেচে নেচে উৎসব করে বেড়াবেন, কোথাও চোখ আঁকবেন, কোথাও চোখ ভাঙবেন, কারো নাক ভাঙবেন। আর ওর তোলাবাজ কর্মীরা তারা চারিদিক থেকে এই সময় তোলাবাজিও করবে। দেখছেন না তোলাবাজি নিয়ে মারামারিতে কী হলো, দুর্গাপূজার চাঁদা নিয়ে ট্যাংরায় এইসব মানে হবে। আজকাল চাঁদা নিয়েও এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে পুলিশ কর্মীদেরকে আহত হচ্ছে। হ্যাঁ, তো ওরা মনে করছে সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা তো আমাদের অতিরিক্ত ফুর্তি করার জন্য। এবং জনগণের থেকে টাকা কালেক্ট করতে হবে না, এ কি পুজো হবে, জনগণের থেকে টাকা কালেক্ট করতে হবে। দিদি বলেছেন, তাতে কী হয়েছে, 1,10,00,000, দিদি 5 লক্ষ দিলেও আমরা লোকের ঘাড় ভেঙে টাকা তুলব। এইগুলো তো এক্সট্রা ইনকাম। এই ইনকাম নিয়েই তো জয় বাংলা জয় দিদি এটা বলতে পারবো জোর করে। চাঁদা যাতে না নিতে হয় সেই কারণেই তো বোধহয় মুখ্যমন্ত্রী টাকাগুলো না, একদম না। মুখ্যমন্ত্রী বলেছে যা চাঁদা হচ্ছে এতে আপনাদের পুরোপুরি ইনকামটা হচ্ছে না, সেই জন্য আমি সরকারি কোষাগার থেকে টাকা দিলাম। এর অতিরিক্ত আপনারা যার ঘাড় ভেঙে পারেন কাল কালেকশন করে নিন। এই অতিরিক্ত টাকাটা আসছে কোথা থেকে? সরকারের তো টাকা নেই, যে কারণে ডিএ দিতে পারছে না। সরকার ধার করছে, আপনারা আমার ঘাড়ে চাপিয়ে যাচ্ছে। যে শিশু জন্মায়নি তার মাথার উপরেও প্রায় 70,000 টাকা দেনা, যার ফলে তো এখন নববিবাহিত দুশ্চিন্তা করছেন যে আমি শিশুর জন্ম দিলে তার ঘাড়ে তো দেনা চেপে যাবে। উনি তো সেই সব দেনা ফেনা চাপিয়ে দিয়ে টুক করে কোন দিন শুনবেন দুবাই পালিয়ে গেছেন, কেন ভাইপো দুবাইয়ের সব ব্যবস্থা করে এসছে তো। এই উৎসবের জন্য তিনি ধার নিচ্ছেন, টাকা দিচ্ছেন, কিন্তু সরকারি কর্মচারীরা যারা বছরের পর বছর ধরে তাদের ডিএটা পাচ্ছে না, তখন মুখ্যমন্ত্রী ধার নিতে পারেন না। সরকারি কর্মচারীরা তারা ঘেউ ঘেউ করবে, যারা ঘেউ ঘেউ করে তাদের আমি দেবো কেন? বরং সরকারি কর্মচারীদের একাংশে বলা হচ্ছে তোমরাও কাটমানি আদায় করে, তারাও কাটমানি আদায় করছে। আমি দেখলাম একটা ভিখিরির থেকেও নাকি কাটমানি আদায় করা হয়েছে, দেখলাম সোশ্যাল সাইটে। কতটা সত্য মিথ্যে জানি না, কিন্তু সত্য বলেই ধরে নিতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের লোকজন তাই করে। তো একজন দেখলাম ত্রিপল বিক্রি করেছে, সে বলছে বিক্রি না করলে আমার চলবে কী করে, কি কানের ত্রিপল? হ্যাঁ, তো করবে না কেন? দিদি যা শিখিয়েছেন সে পথে ওরা চলছে। অন্য কথা শুনবনি, অন্যদিকে যাবনি, এই হচ্ছে ওদের থিওরি। কিন্তু এই মুখ্যমন্ত্রী এই যে বলছেন যে একটা ছোট বাচ্চা যে জন্মায়নি তার মাথার উপরেও এত এত টাকার ঋণ আছে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তো বারংবার বলেন যে তিনি যে বেতন, সে বেতনটাও নেন না সরকার ও থেকে। দরকার নেই তো বেতন নেওয়ার,
উনি তো অনেক টাকা পেনশন পান, আর ওর ভাইপো ভাইজি ভাই তাদের স্ত্রী তারা তো কোটি কোটি টাকা সম্পত্তি করে, সেখান থেকে তারা একটু তোকে চুরিয়ে ছিটে দিলেই হলো, দরকারটা কি? আমি চুরি করার ব্যবস্থা করে দিয়েছি, এবং চুরি করার ব্যবস্থা করে দিয়েছি যারা আছেন তাদের বলছি, দেখো আমি যদি চলে যাই চুরি করার ব্যবস্থা চলে যাবে, অতএব আমাকে রাখতে হবে। অন্য যে কেউ হলে পরে লজ্জায় মাথা নিচু করে চলে যেত, আমি যাইনি, আমি নির্লজ্জ হয়েও তোমাদের এখানে আছি, বলেছেন তাই তো, আমি নির্লজ্জ হয়েও এখানে আছি, কেন আমি চলে গেলে তোমাদের চুরির রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, তোমাদের ঘাড়ের ওপরে ওই বামপন্থীরা চেপে বসবে, বিশেষ করে বামপন্থী উকিলেরা ঘাড়ে চেপে বসবে, এই ভয়টা। উকিলের থেকে এত মুখ্যমন্ত্রীর ভয় কেন? ভালোবাসা, ভয় না, ভালোবাসা। লোকে ভয়ে ভগবানের নাম উচ্চারণ করে, দেখবেন তো ওই যখন অধিকাংশ মানুষ ভগবানের উচ্চারণ করে ভয়ে, তা ওর যখন ভয় ধরে মনে তখন ভগবানের নাম উচ্চারণ করে বামপন্থী উকিল। তো মুখ্যমন্ত্রী আপনাদের ভালোবাসেন যখন, আপনারা তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত কুৎসা কেন? না, আমরা তো ভালোবাসি, কুৎসা করছি না তো, আমরাও তো বলছি মুখ্যমন্ত্রীকে যে আপনি যে দুর্নীতি করছেন করুন, আমরা ভালোবেসে দুর্নীতিটা ধরবো। সুতরাং আমরা কখনো দেখবেন, আপনি আমরা কখনো দেখেছি মুখ্যমন্ত্রীকে কুৎসা করতে একটা শব্দ? আমি শুধু বলি যে যত দুর্নীতি হচ্ছে উনি দুর্নীতির মক্ষী রানী, এতে কুৎসা কোথায়? দুর্নীতি একদমই না, উনি তো দুর্নীতি করেন। দুর্নীতি না করলে কেউ বলে যে যারা দুর্নীতির জন্য চাকরি গিয়েছে তাদের চাকরি যাবো না, আমি আছি। আগে যোগ্যদেরটা দেখে নিই, তারপরে অযোগ্যদের। যোগ্য অযোগ্য না, দুর্নীতি করতে গিয়ে যারা হাতে নাতে ধরা পড়ে গেছে আর যারা হাতে নাতে ধরা পড়েনি, এই হচ্ছে পার্থক্য। মুখ্যমন্ত্রী এখন বলছেন সবাইকে, এই উৎসবের মঞ্চে দাঁড়িয়ে তিনি সবার বার্তা দিচ্ছেন, সবাই ফিজিক্যালি ফিট থাকুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ ঠিকই তো, সবাই এই সময় যে যা পাচ্ছেন, আপনি যদি খেতে না পান, বাড়িতে ভাতও না থাকে, তাহলে আপনি মণ্ডপে ঘুরে বেড়াবেন, আলুর চপ, মুড়ি, বলেছেন কি দুটো বাদাম একটু মুড়ি নিয়ে ঘাটঘাট করবেন, কত টাকা, একদিন ঘুগনি। ওর নিদান শুনে এখন লোকে রাস্তাঘাটে গলায় কৌটো ঝুলিয়ে মুড়ি না তো ঝালমুড়ি আর ঘুগনি বিক্রি করবেন, এই জন্য ভালো থাকতে হবে। তো পুজোর মঞ্চে সেখানে সাংস্কৃতিক কোনো কথাবার্তা আমরা শুনলাম না গতকাল, বা কোনো পুজো নিয়ে বা দেবীদেরকে নিয়েও কোনো কথাবার্তা শুনলাম না। গোটা বিশেষ গুরুত্ব পেল সেখানে নচিকেতা স্বাস্থ্য, নচিকেতা কেন খাওয়া দাওয়া করছে না, এটা গতকালকের। ঠিকই তো, নচিকেতা এত বড় শিল্পী, সেই শিল্পীকে উনি তো আর অসুর হিসেবে প্রতিপন্ন করতে চান না, কেন? সেই জন্যই বলেছে স্বাস্থ্যটা ভালো করো, অসুর হিসেবে প্রতিপন্ন করতে চান না বলেছি আমি। যেটা অসুর বই না, ভালো গাইয়ে আমার ওর গান ভালো লাগে। এখন পিসির লেখা অস্বাভাবিক গানগুলোকে উনি সুর দিয়ে একটু স্বাভাবিক রূপ করার চেষ্টা করবেন, সেই জন্য ওকে তো নচিকেতার স্বাস্থ্যের কথা ভাবতেই হবে। কেন উনি যা লিখছেন, উনি নিজেই বলছেন ওর বাবা এই গান শুনতে শুনতে নাকি ওর গায়ে কাটা দিয়ে উঠলো। আমি কখনো শুনিনি যে কোনো গীতিকার তিনি বলছেন আমার গান শুনতে শুনতে আমার গায়ে কাটা দিয়ে উঠলো। ভাগ্যিস পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদাররা বেছে নেই, থাকলে তারা হয়তো গান লেখা ছেড়ে দিতেন। স্যার, একবারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বা তৃণমূল জামানায় যিনি প্রথম এসএসসির চেয়ারম্যান, তিনি তো 2013 সালে তার পদ ছেড়ে দিয়েছিলেন, এবং তিনি আদালতে গিয়ে সাক্ষী দিয়েছেন এবং সেখানে বলছেন তাকে চাপ দেওয়া হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায় তাকে চাপ দিয়েছিল এই বেআইনিভাবে নিয়োগ করার জন্য। উনি সত্য কথা বলেছেন তো, উনি যা বলেছেন যেটা ঘটনা সত্য সেটা উনি বলে ফেলেছেন। ওর নীতিবোধ ওকে বাধ্য করেছে কথা বলতে। যাই হোক, আদতে একজন অধ্যাপক ছিলেন তো, সুতরাং শিক্ষা থাকলে মাঝে মাঝে নীতিবোধ জেগে ওঠে, তো ওর নীতিবোধ জাগ্রত হয়েছে, উনি বলেছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু না। এবং তিনি যেটা বলছেন যে তার যে রেজিগনেশন লেটার, সেখানে কোনো কারণ ছিল না দেখানো, এবং কোনো কারণ ছাড়া একটা এসএসসির মতো দপ্তর বা এরকম চেয়ারম্যানের পোস্ট কোনো কারণ ছাড়াই সেই সেই রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট হয়ে গেল, এবং তার পরের দিনই সেখানে নতুন চেয়ারম্যানও হয়ে গেল। হবেই তো, উনি বেগরবাই করছিলেন, দিদির নির্দেশ মতো কাজ করছেন না, তাতে পার্থ খুব দুঃখ পেয়েছে। পার্থ কি, আমি আমার নেত্রীর নির্দেশ মেনে আমি চলছি আর তুমি চলবে না, তো বাড়ি যাও। উনি বাড়ি চলে গেছেন। তখন তো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ছিল, তার মানে তার কোনো প্রভাব ছিল না। এই দুর্নীতির সঙ্গে সবাই যুক্ত।
কেউ পরোক্ষ আর কেউ প্রত্যক্ষ। আমি যদি দেখি যে এখানে কেউ আপনার উপর জুলুম করছে, আমি দেখে দেখে তাড়িয়ে তাড়িয়ে হাততালি দিচ্ছি আর ভিডিও করছি, তাহলে আমিও অপরাধী। কেন আমার কাজটা হচ্ছে একজন মানুষের উপর যখন অন্যায়ভাবে জুলুম হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, আওয়াজটা তোলে, এটা কি করছো, কেন করছো। সেটা যদি না করে তার নীরব, তার সম্মতি আছে। আর যদি নীতিবোধ থাকতো তিনি বলতেন আমি শিক্ষা দপ্তর ছেড়ে দিলাম, আমি চোখের উপর দেখতে পাচ্ছি যে শিক্ষা দুর্নীতি হচ্ছে। দৃষ্টান্ত তো আছে, জহর সরকার তো তিনি এমপিশিপ ছেড়ে দিয়েছেন এই কারণেই, এত বড় দুর্নীতি হয়েছে বলে। এবং স্যার তিনি যেটা বলছেন এই যে এই 25-এর যে পরীক্ষাটা হলো এসএসসি, সেখানে ওয়েমার শিটের সাথে কার্বন কপি ছিল, সেটা 2012তেও ছিল যখন এই প্রাক্তন চেয়ারম্যান, তখন তিনি চেয়ারম্যান পদে ছিলেন, কিন্তু 2016 যেটা বাতিল হয়েছে সেখানে ছিল না। এবং এইবারে যখন 25-এ দেওয়া হলো তখন ব্রাত্য বসু বলছে এটা প্রথমবারের জন্য। কি মনে করছেন যে এই কার্বন শিটের যে বিষয়টা, এটা কি দুর্নীতি কোথাও গিয়ে আটকাতে পারবে? দেখুন, এই রাজ্য সরকার দুর্নীতিহীন কোনো কাজ করতে পারবে না। দুর্নীতি করার বিভিন্ন পদ্ধতি আছে। একটা কথা আছে না, খলের ছলের অভাব হয় না। তৃণমূল কংগ্রেস এবং তার দলের নেতাদেরও দুর্নীতি করবার জন্য কায়দার অভাব হয় না। যারা পরীক্ষা দিয়েছেন তারা তো ইতিমধ্যে বলছেন কিভাবে দুর্নীতি হয়েছে। হলে টোকাটুকি থেকে শুরু করে একাধিক বিষয়। সুতরাং কার্বন কপি, আচ্ছা পশ্চিমবঙ্গে কি ইতিপূর্বে এসএসসি পরীক্ষা হয়নি? বছর বছর পরীক্ষা হয়েছে, নিযুক্ত হয়েছেন সকলে, কখনো তো আমরা শুনিনি এইরকম যে আমাকে চাকরি পাওয়ার জন্য টাকা দিতে হয়েছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। এরা হচ্ছে মূলগতভাবে দুর্নীতিবাজ। 2016-র পর কিন্তু 2016-এ যে কার্বন কপি ছিল না, কি মনে করছে এটাও কোনোভাবে কি পরিকল্পিতই ছিল যে ওটাই তো, এত বড় পরীক্ষা দিচ্ছে, ওএমআর শিট সমস্ত বাতিল করে দিলে, নিজের পছন্দসই লোককে নিয়োগ করলে ওএমআর শিট কার্যকর করার জন্য, এগুলো কি? কারোর কাছে কার্বন কপি না থাকায় কারোর কাছে প্রমাণও ছিল না। কিচ্ছু না, এটা পরিকল্পনা করেই তো চুরিটা করা হয়েছে। কি বলবেন এই যে যেহেতু 2025-এ কার্বন কপি দিয়ে ওএমআর শিটের সাথে পরীক্ষাটা হলো, সেক্ষেত্রে দুর্নীতি হলে কোথাও গিয়ে কি যারা পরীক্ষার্থী তাদের প্রমাণ করার জায়গাটা থাকছে যে হ্যাঁ তারা যোগ্য? পরীক্ষার্থীদের যারা দেখেছেন কোথাও দুর্নীতি হয়েছে তাদের নিঃসন্দেহে আদালতে আসা উচিত। কেন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুন্ডামি করে রাস্তায় পারবেন না, তারা বিক্ষোভ করতে গেলে পুলিশ এসে তাই চ্যাংদোলা করে খাঁচায় ভরে দেবে। তো তাদের একমাত্র রাস্তা হচ্ছে আদালত, যে আদালতকে তৃণমূল কংগ্রেস ভয় পায়। কেন? আদালতে যুক্তি তর্কের লড়াই হয়, এখানে গুন্ডামি করে লাভ নেই। চেষ্টা করেছে অনেক গুন্ডামি করার, জজদের গালাগালি করার, ভয় দেখানো, জজদের বিরুদ্ধে মিছিল করা, কিন্তু তা দিয়ে তো আর সফল হওয়া যায় না। চেম্বারে হামলাও হয়েছে। হ্যাঁ, সবই হয়েছিল। ভেবেছিল আমরা জজদেরও গুন্ডামি করে ভয় পাইয়ে দেবো, সেই প্রচেষ্টা ওদের আছে।